ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট নিয়ে। গত 1 জুলাই বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র ফেসবুক গ্রুপে একটি পুরনো ছবি পোস্ট করেন এক নারী। তার নাম সাইমা খান। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেটি মুক্তিযুদ্ধের সময়কার ট্রেনিং চলাকালে তোলা বলে দাবি করেন। ছবিতে এক তরুণীকে রাইফেল হাতে দেখা যাচ্ছে। সাইমা খান নামের ওই নারী ছবিটির ক্যাপশন দিয়েছেন এমন: 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন আমি সাইমা খান, 1/3 দিলুর রোডে ট্রেনিংয়ের সময় বীর মুক্তিযোদ্ধা সাইমা খান। তার এই পোস্টের পরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দুদিন পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। তার সেই পোস্টের নিচে হাজার হাজার মন্তব্য জমা পড়েছে, যাদের মধ্যে সাইমা খানের প্রশংসা করেছেন অনেকেই। কেউ কেউ আবার ছবিতে অসঙ্গতি রয়েছে উল্লেখ করে সমালোচনা করছেন। অনেকেই নিজের টাইমলাইনে পোস্ট দিচ্ছেন। তাদের কেউ কেউ বলছেন ছবিটি বাস্তবসম্মত নয়, কেউ আবার সাইমা খানের পক্ষও নিচ্ছেন। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলুর রোড এখন মোস্ট পপুলার। অনেক কৌতূহলী হয়ে জানতে চাচ্ছেন দিলুর রোড নিয়ে হয়েছেটা কি। ছবিটি শেয়ার করে আবহাওয়াবিদ ও রাজনীতিক AKM ওয়াহিদুজ্জামান লিখেছেন, মুক্তিযুদ্ধের সময় ঢাকায় দিলুর রোডে নাকি এই মহিলা ট্রেনিং নিয়েছে, তাও আবার এই AK-56 চাইনিজ রাইফেল দিয়ে। মিথ্যা বলার একটা লিমিট থাকে। এই মহিলা সব সীমা পার করে ফেলেছে। তার যুক্তি, মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময় চাইনিজ রাইফেল, যেটা ওই নারী কাঁধে ঝুলিয়ে রেখেছেন, ব্যবহার করত কেবল পাকিস্তানি আর্মি। EPR পুলিশের সবাই এবং বেঙ্গল রেজিমেন্টের কিছু ইউনিট ব্যবহার করত লি অ্যান্ড ফিল্ড 303 রাইফেল। মুক্তিযুদ্ধের শুরুর সময় পুলিশ EPR এর বেশি সংখ্যক সদস্য তাদের 303 রাইফেল নিয়ে বিদ্রোহ করেছিলেন। বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহীদের কাছেও এই অস্ত্র ছিল, ফলে একই গুলি ব্যবহার করার প্রয়োজনীয়তা থেকে মুক্তিযোদ্ধারা অ্যাসল্ট রাইফেল হিসেবে যুদ্ধের সময় 303 ব্যবহার করেছেন। একই কারণে ভারত মুক্তিযোদ্ধাদের যে অস্ত্রগুলো দিয়েছিল সেগুলো ছিল 303 রাইফেল। এর বাইরে ভারত দিয়েছিল 1A1 সেলফ লোডিং রাইফেল, যা SLR নামে পরিচিত ছিল। অটোমেটিক রাইফেল, সাবমেশিন গান, হেভি মেশিন গান ও মর্টার্স ছিল অভিজ্ঞ বেঙ্গল রেজিমেন্ট বা EPR এর ইনফ্যান্ট্রি সৈন্যদের কাছে। তিনি এও উল্লেখ করেন, সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কারো কাছেই কখনো অটোমেটিক রাইফেল ছিল না। পাকিস্তানের সৈন্যদের ফেলে দেওয়া অস্ত্র হাতিয়ে নিয়ে যুদ্ধের পর ছবি তুলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছে তাদের এসব বুজরুগি নিঃসংকোচে ধরিয়ে দেবেন। বুদ্ধিজীবী ও অনুবাদক তুহিন খান লিখেছেন, আদর্শ অর্থাৎ আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত সালমা সিদ্দিকীর বীরের বয়ান বইতে সাইমা খানের একটা ইন্টারভিউ আছে। সেখানে বহুল প্রচারিত দিল রোডের ট্রেনিংয়ের ছবিটাও আছে। বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে যতটুকু বুঝলাম ছবিটা সাইমা খানেরই, তবে ছবির ন্যারেটিভে কিছুটা ঘাপলা আছে। তিনি লিখেছেন, 5 পেজের ইন্টারভিউর সারমর্ম হল সাইমা খান কখনো সশস্ত্র যুদ্ধে অংশ নেন নাই বা এই ধরনের কোনো ট্রেনিংও নেন নাই। অন্তত ওই ইন্টারভিউতে এই ধরনের কোনো আলাপ নাই। যা আছে তা হলো ভাই মুক্তিযুদ্ধ হওয়ার সুবাদে তাদের বাসাটা এক ধরনের অস্ত্র গুদামে পরিণত হয়েছিল। বিভিন্ন অস্ত্রশস্ত্র লুকানো থাকতো তাদের বাসায়। সম্ভবত সেই দিলু রোডের বাসায় কোনো এক অলস দিনে গান কান্ধে নিয়ে পোজ দিছিলেন সাইমা খান। এছাড়া 14 আগস্ট স্বাধীন বাংলার পতাকা বানায় সার্কুলেট করা হয়, বিভিন্ন অপারেশনে মুক্তিযোদ্ধাদের উৎসাহ দেওয়া, এই ধরনের কিছু কাজবাজ উনি করেছেন। কিন্তু দিলু রোডের ট্রেনিংয়ের কোনো আলাপ এই ইন্টারভিউতে নাই। গেরিলা 1971 সূত্রের বরাতে আহসান তাপস নামক এক ফেসবুক ব্যবহারকারী বলছেন, চাইনিজ রাইফেল হাতে মানুষটির নাম সাইমা খান। তিনি সহ তার পুরো পরিবার 71-এর মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন। এই পরিবারের একমাত্র পুত্র সন্তান হাবিবুল আলম বীর প্রতীক 71-এ ঢাকার অগ্রগামী গেরিলা দলের সদস্য। 1/3 দিলু রোডস্থ তাদের পৈতৃক বাড়ি ব্যবহার হয়েছিল অস্ত্র রাখবার গোপন স্থান হিসেবে। 71 আগস্টের 29-30 তারিখে পাকিস্তানি সেনাবাহিনী এই বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছিল। 25 আগস্ট 1971 তারিখে ধানমন্ডি অপারেশনের পর হাবিবুল আলম বীর প্রতীক চলে গিয়েছিলেন মেঘালয়ে, ফলে তার পরিণতি অন্য 7 জন বীর মুক্তিযোদ্ধার মতো হয়নি। তিনি আরও লিখেছেন, 71-এ হাবিবুল আলম বীর প্রতীকেরও 4 বোনের মাঝে বিবাহিত ছিলেন শ্রদ্ধেয় নাজমা আকবর। 19 জানুয়ারি 2019 সালে মারা গেছেন। তার স্বামী ছিলেন নেভি অফিসার। তিনি সহ আসমানি স্যার, রেশমি আমিন ও সাইমা খান সকলেই মুক্তিযুদ্ধের সাথে নিজেদের সম্পৃক্ত করেছিলেন। 14 আগস্ট 1971 ঢাকার আকাশে শতাধিক বেলুনে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। এসব পতাকা সেলাই করেছিলেন তারা সকলে। এছাড়া অস্ত্র, গ্রেনেড বহনের মতো কাজও করেছেন তারা। ঢাকার অগ্রগামী গেরিলা দলের বেশ কয়েকজন সদস্য 29 ও 30 আগস্ট পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। এ সময় 1/3 দিল রোডের বাড়িতে পাকিস্তানি সেনারা হানা দেবার কিছুদিন পর আসমানি স্যার ও রেশমা আমিন মেলা ঘরে চলে যান এবং বাংলাদেশ হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় নিযুক্ত হন। তবে শ্রদ্ধেয় সাইমা খান দেশ ছেড়ে যেতে পারেননি। তিনি 16 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অবস্থান করেন। ফেসবুকে বিতর্কের উল্লেখ করে আহসান তাপস আরও বলেন,
শ্রদ্ধেয় সাইমা খান সম্প্রতি অস্ত্র হাতে তার যে ছবিটি ফেসবুকের একটি পেজে পোস্ট করে 1/3 দিল রোডে প্রশিক্ষণের বিষয়টি জানিয়েছেন। 1/3 দিল রোডস্থ বাড়িতে ট্রেনিংয়ের সময় লিখে ঠিক কী বোঝাতে চেয়েছেন তা বোধগম্য নয়। তাদের বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হয়নি কখনোই। তার বড় ভাই হাবিবুল আলম বীর প্রতীক আজও বেঁচে আছেন এবং ব্রেভ অব হার্ট নামে একটি গ্রন্থ তিনি লিখেছেন। এই বইটি তো এমন কোনো তথ্যের উল্লেখ নেই। শ্রদ্ধেয় সাইমা খান সন্দেহাতীতভাবে মুক্তিযুদ্ধের অংশীভাজন। 71-এর সেই ভয়াবহ দিনগুলো আজকের ঝলমলে 2024 সালে অনুধাবন সম্ভব নয়। যে অসীম সাহসে তিনি মুক্তিযোদ্ধাদের অস্ত্র বহন করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তা মোটেও তুচ্ছ নয়। 71-এ তার ঠিক যেটুকু ভূমিকা সেটাই গর্বিত হওয়ার জন্য যথেষ্ট মনে করি। এটুকু সাহসও অগণিত জনের ছিল না। যেই ছবিটা নিয়ে এত আলোচনা সেই ছবির নিচে কালসার শাহীন নামক একজন মন্তব্য করেছেন, দিল রোডের কোথায় মুক্তিযুদ্ধের ট্রেনিং সেন্টার ছিল জানতে চাই, বিস্তারিত তথ্য দেওয়ার অনুরোধ করছি। এভাবে অনেকে সাইমা খানকে ছবিটি নিয়ে ওঠা বিতর্ক সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ করছেন। তবে এই ধরনের নানা প্রশ্ন তোলা হলেও সাইমা খানের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।